আসসালামু আলাইকুম। শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ। মীরাদের বাড়িতে শুভ্রই প্রথম এসেছে। হুলস্থুল ধরনের বাড়ি। মীরাকে দেখে কে বলবে ঢাকা শহরে তাদের এত বড় বাড়ি আছে। সাধারণ শাড়ি পরে সে ইউনিভার্সিটিতে আসে। শুধু শাড়ি না, সব কিছুই সাধারণ। পায়ে স্যান্ডেল, জোড়া ডালা থেকে কেনা, কাঁধে চামড়ার ব্যাগটা দেখে মনে হয় এই ব্যাগ মীরা নিজেই চামড়া কেটে ঘরে বানিয়েছে। ইউনিভার্সিটিতে যখন থাকে তখন দেখা যায় অফ পিরিয়ডে সে নানাজনের কাছে ছুটোছুটি করছে। কেউ তাকে ক্যান্টিনে নিয়ে যদি এক কাপ চা খাওয়ায়, কোনো মেয়ে হয়তো এক বোতল কোক কিনলো, মীরা অবশ্যই বলবে দেখি এক চুমুক খেয়ে দেখি। সেই মেয়ের এত বড় বাড়ি, একে বাড়িও বলা ভুল হবে। এটা হলো রাজপ্রাসাদ। বাড়ির গেটে পুলিশের পোশাক পরা দারোয়ান, দারোয়ানের পাশে শিকল দিয়ে বাঁধা মস্ত বড় কুকুর। কুকুরটার শরীর মস্ত বড় হলেও তার চোখ গরুর চোখের মতো শান্ত। বাড়ির সামনে শুধু যে বাগান আছে তাই না, ছোট একটা ফোয়ারা আছে। ফোয়ারার মাঝখানে পাথরের পরিমূর্তি। পরীর একটা ডানা ভাঙা। ডানা ভাঙা হলেও কি অপূর্ব সেই মূর্তি। মূর্তির পা থেকে ঝিরঝির করে পানি বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে শুভ্রর মনে হলো এই বাড়ি মানুষ থাকার জন্য বানানো হয়নি, ছবির শুটিং করার জন্য বানানো হয়েছে। তাও সব ধরনের ছবি না, রূপকথা জাতীয় ছবি। হ্যান্সেল অ্যান্ড গ্রেটের রূপকথা। দারোয়ান বলল, কাকে চান? দারোয়ানের চোখও কুকুরের মতো শান্ত। ধমক দেয়া দারোয়ান না, ধমক দেয়া দারোয়ান বা ভয়ঙ্কর চোখের কুকুর এই বাড়িতে মানাতো না। শুভ্র পুরোপুরি নিশ্চিত হবার জন্য বলল, এটা কি মীরাদের বাড়ি? ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, অ্যাপ্লাইড ফিজিক্স। দারোয়ান বলল, জি, যান ভেতরে যান। শুভ্র বলল, আমি রিক্সা করে এসেছি, কিন্তু রিক্সা ভাড়া দিতে পারছি না, মানিব্যাগ ফেলে এসেছি। মীরার কাছ থেকে রিক্সা ভাড়া আনতে হবে। দারোয়ানকে এইসব কথা বলা অর্থহীন। শুভ কেন বলছে নিজেও বুঝতে পারছে না। কোনো কোনো মানুষ আছে যাদের দেখলেই বেশি কথা বলতে ইচ্ছা করে। মীরাদের বাড়ি দাঁড়ার মনে হয় সেই গোত্রের। শুভ্র বলল, এই কুকুরটা কি এলসেশিয়ান? জি না, এটা জার্মান ডোভার। আমি এক্ষুনি রিক্সা ভাড়া নিয়ে আসছি। আপনি যদি দেখেন রিক্সাওয়ালা অস্থির হয়ে গেছে, তাকে শান্ত করবেন। পারবেন না? দারোয়ান মাথা নাড়ালো। শুভ্র লন পার করে বাড়ির দিকে রওনা হলো। শুভ্রর মনে হচ্ছে জার্মান ডোভার নামের ভয়ঙ্কর কুকুরটা তার পিছন পিছন আসছে। যদিও সে পরিষ্কার দেখছে কুকুরটা শিকল দিয়ে বাঁধা। এইটুকু পথ পার হতে শুভ্র কয়েকবার পিছনে তাকালো। প্রতিবারই দেখলো কুকুরটা তার দিকে তাকিয়ে আছে। দারোয়ান তার পিছন দিকে তাকিয়ে আছে এবং রিক্সাওয়ালা তার দিকে তাকিয়ে আছে। রিক্সাওয়ালা তার বিষয়ে কী ভাবছে সে অনুমান করতে পারছে, কিন্তু দারোয়ান এবং কুকুরটা তার বিষয়ে কী ভাবছে কে জানে। মীরাদের বাড়ি আজ একটা উৎসব। হল ঘরের মতো বিরাট বসার ঘরে মানুষ গিজ গিজ করছে। সবার গায়ে উৎসবের পোশাক, মনে হচ্ছে রঙের মেলা বসেছে। শুভ্রর মনে প্রথম যে চিন্তাটা এলো তা হচ্ছে অতিথি নিশ্চয়ই হেঁটে হেঁটে আসেনি, গাড়ি করে এসেছে। গাড়িগুলো কোথায় রাখা হয়েছে? বাড়ির সামনে তো একটাও গাড়ি দেখলাম না। বাড়ির সামনে শুধু রিক্সাটা অপেক্ষা করছে। রিক্সাওয়ালাকে 15 টাকা ভাড়া দিতে হবে। ভাঙতি 15 টাকা কি মীরার কাছে আছে? এত বড় বাড়িতে যারা থাকে তাদের কাছে ভাঙতি টাকা থাকার কথা না, তবে না থাকলেও সে জোগাড় করে দিবে অবশ্যই। মীরা যে স্বভাব, সে হয়তো বলে ফেলতে পারে, যা ভাগ, আমি তোকে টাকা দেব না। শুভ্র দরজার কাছে দাঁড়িয়ে আছে। একটু আগে যখন লন পার হচ্ছিল তখন 3জন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, 2জন মানুষ আর একটা কুকুর। আর এখন হলো ভর্তি মানুষ, অথচ কেউ তার দিকে তাকাচ্ছে না। সবাই ব্যস্ত, সবাই কথা বলছে। ঘরের একবারে শেষ মাথায় স্টেজ তৈরি করা হয়েছে, বোধহয় গান বাজনা হবে। স্টেজের ঠিক মাঝখানে বিরক্তমুখী মাঝবয়সী এক ভদ্রলোক বসে আছেন। মনে হচ্ছে তিনি গায়ক, এবং বেশ বেশ নামী গায়ক। নামী গায়করা গান শুরু হবার আগ পর্যন্ত খুব বিরক্ত হয়ে থাকেন, শুধুমাত্র গান করার সময় হাসি মুখে গান করেন। গায়ক ভদ্রলোকের দুপাশে বাদ্যযন্ত্রের লোক, তারা সবাই বেশ হাসি খুশি। মীরা আছে স্টেজের সামনে। সে দুটো স্পটলাইট নিয়ে
স্টেজে আলো ফেলার চেষ্টা করছে। একটা স্পটলাইটের আলো পড়বে গায়কের মুখে, অন্য স্পটলাইটের আলো পড়বে বাদ্যযন্ত্রদের মুখে। বাদ্যযন্ত্রীরা দুই ভাগ হয়ে বসেছে বলে এটা স্পটলাইটে হচ্ছে না। মীরা শুভ্রকে দেখল এবং তার কাজ বন্ধ করে হাসি মুখে শুভ্রর দিকে এগিয়ে গেল। মীরাকে একেবারেই চেনা যাচ্ছে না, মনে হচ্ছে ড্রেস অ্যাজ ইউজ লাইক খেলায় সে সাদা পরি সেজেছে। সে সেজেছে তার বাড়ির সামনে লনের পইটার মতো। লনের পইটার একটা পাখা ভাঙা, তার দুটো পাখাই ভাঙা। মীরা পরেছে সাদা শিফনের শাড়ি, পায়ে স্যান্ডেল জোড়া সাদা, আর কানে দুলছে পায়রার ডিমের মতো দুইটা সাদা পাথর। গলায় ঠিক সেই সাইজের পাথরের মালা, চুল খোপা করে বাঁধা, খোপায় বেলি ফুলের মালা, দুই হাতে চুড়ির মতো পরা বেলি ফুল। শুভ্র কাছাকাছি এসে মীরা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, এই শুভ্র, আমি কি আজ তোকে আসতে বলেছি? মীরা তার ক্লাসে সবাইকে তুই করে বলে, শুধু শুভ্র কাউকে তুই বলতে পারে না। শুভ্র বলল, না, এতদিন থাকতে বেছে বেছে আজকেই হুট করে এসে পড়লি মনে করে? আজ কি? আজ আমার মা বাবার 25তম বিবাহ বার্ষিকী। আমরা কিছু সিলেক্টেড গেস্টকে বলেছি, তুই সিলেক্টেড তালিকায় নেই। চলে যাব? এসছিস যখন এক পিস কেক আর এক কাপ চা খেয়ে যা। গান বাজনা আছে, গান শুনবি? না, তাহলে আয়, বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ম্যারেজ অ্যানিভার্সারি উৎসবে বাবা খুব মন খারাপ করে থাকেন, এটা খেয়াল রেখে বাবার সঙ্গে কথা বলবি। শুভ্র বলল, মন খারাপ করে থাকেন কেন? মীরা হাসি মুখে বলল, বিবাহ বার্ষিকী আসলে দুজনের উৎসব, বাবাকে সেই উৎসব একা একা পালন করতে হয়। শুভ্র তাকিয়ে রইল, কিছু বলল না। মীরা বলল, জিজ্ঞাসা কর, কেন বাবাকে একা একা উৎসব পালন করতে হয়? কেন? কারণ আমার মা তার 3 নম্বর কন্যা জন্ম দিতে গিয়ে মারা যান। বাবা তখন পত্নী প্রেমে শরৎচন্দ্র নায়কের মতো হয়ে যান। বিরাট একটা ভুল সিদ্ধান্ত নেন, বাকি জীবন বিবাহ করবেন না, বুকে স্ত্রীর স্মৃতি রেখে কন্যাদের বড় করব। ও, বাবার ক্যারেক্টারটা তোর কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? বাবার চরিত্রের মধ্যে ইন্টারেস্টিং কোনো ব্যাপারই নেই। বাবা খুবই বোরিং টাইপের মানুষ। এক অর্থে মা ভাগ্যবতী, দীর্ঘদিন একজন বিরক্তিকর স্বামীর সঙ্গে থাকতে হলো না। চল যাই, বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। জাস্ট হ্যালো বলে বাবার কাছ থেকে ছুটে আসবে। বাবা কিন্তু তোকে আটকে ফেলার চেষ্টা করবে, আটকে পড়া গেলে তো নিজেরই ক্ষতি। বাবা 500-র মতো বোরিং গল্প জানে, সে চেষ্টা করবে সবই তোকে শুনিয়ে ফেলতে। আগে ভাগে বলে দিলাম যাতে পরে আমাকে দোষ দিতে না পারিস। মীরার বাবা ব্যারিস্টার ইয়াসিন তার শোবার ঘরে বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছেন। মানুষটা অত্যন্ত সুপুরুষ, মাথায় সব চুল পেকে ধবধবে সাদা। সাদা চুলের যে আলাদা সৌন্দর্য আছে তা ইয়াসিন সাহেবকে না দেখলে কেউ তেমন জোরের সঙ্গে বলতেই পারবে না। তিনি পরেছেন ধবধবে সাদা রঙের পায়জামা পাঞ্জাবি, মনে হচ্ছে এই পোশাকেই তাকে সবচেয়ে মানায়। তবে শুভ্রর ধারণা এই মানুষটা যে পোশাকই পরবে মনে হবে সেই পোশাকই তাকে সবচেয়ে ভালো মানায়। ইয়াসিন সাহেবের গায়ের রং বিদেশিদের মতো লালচে ধরনের সাদা, স্বাস্থ্য ভালো। তাকে দেখে মনে হয় তিনি আসলে একজন যুবা পুরুষ, কোনো এক সিনেমায় বৃদ্ধের ভূমিকা অভিনয় করেছেন। মেকআপম্যান ভালো, মেকআপ দিতে পারেনি বলে চেহারায় যুবা ভাব রয়ে গেছে। মীরা বলল, বাবা, একজনকে তোমার সঙ্গে পরিচয় করে দিতে এনেছি, তাকে ভালো করে দেখে বলো তো কি সে কে? ইয়াসিন সাহেব বালিশের ওপর রাখা চশমা পরে পরীক্ষকের ভঙ্গিতে শুভর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এর নাম শুভ? হয়েছে? হ্যাঁ হয়েছে। কি করে বললে? চশমা দেখে বললাম। তুই বলেছিলে না শুভ্র খুব ভারী কাচের চশমা পরে? শুভ্র, বাবা তুমি বসো, চেয়ারটা টেনে বসো। শুভ্র কিছু বলার আগে মীরা বলল, শুভ্র বসবে না বাবা, ও চলে যাবে। চলে যাবে কেন? শুভ্রকে আসলে দাওয়াত করা হয়নি, ও নিজে নিজে কি মনে করে যেন চলে এসেছে। এখন অপরিচিত সব লোকজনকে দেখে খুব অস্বস্তি বোধ করছে, তাই না শুভ্র? খুব অস্বস্তি বোধ করছিস না? শুভ্র হাসলো, কিছু বলল না। ইয়াসিন সাহেব বললেন, অপরিচিত লোকজনদের সঙ্গে কথা না বলে পরিচিত হবে কিভাবে? তাছাড়া আমি তো আর এখন অপরিচিত না, ও আমার সঙ্গে গল্প করুক, তুই যা,
আমাদের জন্য চট করে 2 কাপ চা বানিয়ে দে। তোমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে লোকজন এসেছে আর তুমি মুখ ভোতা করে শোবার ঘরে বসে আছো, এটা কেমন কথা? তুমি দয়া করে বসার ঘরে যাও, এক্ষুনি গান শুরু হবে। আর শুভ্র এখানে তোমার সঙ্গে গল্প করতে আসেনি, বোরিং গল্প সে সহ্যই করতে পারে না। তাছাড়া শুভ্র কখনো কোনো কাজ ছাড়া কোথাও যায় না, এখানে যে এসেছে কোনো একটা কাজ আছে বলে এসেছে আমার ধারণা। শুভ্র বল দেখি কী জন্য এসেছিস তুই? শুভ্র একটু হক চকিয়ে গেল। মীরা বলল, বাবার সামনে বলতে লজ্জা লাগলে আয় বারান্দায় চলে আয়। বাবা শোনো, তুমি দয়া করে বসার ঘরে গিয়ে বসো, আমি শুভ্রর কথা শুনে তাকে বিদায় করে তারপরে আসছি। বসার ঘরের মতো বারান্দাতেও অনেক লোকজন, বেশিরভাগই মেয়ে। ফিল্মের নাম করা এক নায়িকা এসেছে। বারান্দায় জটলাটা অনেক গভীর। নায়িকারা অনেক লোকজনের মাঝখানে সহজে মুখ খোলেন না, ইনি সেরকম না। বেশ আগ্রহ নিয়ে গল্প করছেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতার গল্প বলছেন, সবাই আগ্রহ নিয়ে শুনছে। একবার তিনি মোস্তফার দোকানে শপিং করতে গিয়েছিলেন, হঠাৎ সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিরা তাকে চিনে ফেলে ঘিরে ধরল। দোকানের লোকজন ভাবলো অন্য কিছু, তারা পুলিশে খবর দিয়ে দিল। ইতিমধ্যে বাঙালির সংখ্যা আরও বেড়েছে। ম্যাডাম হঠাৎ ভয়ে এবং দুশ্চিন্তায় ফেইন্ট হয়ে মেঝে পড়ে গেলেন। এখান থেকে পুলিশ উদ্ধার করে তাকে নিয়ে গেল এলিজাবেথ হাসপাতালে। এলিজাবেথ হাসপাতাল থেকে সিঙ্গাপুরের সবচেয়ে বড় হাসপাতাল, সব আমেরিকান ডাক্তার, কাজেই এক অর্থে আমেরিকান হাসপাতাল। দীর্ঘ ক্লান্তিকর গল্প, কিন্তু সবাই শুনছে খুব আগ্রহ নিয়ে। মীরা শুভ্রকে বারান্দায় এক কোণায় নিয়ে গিয়ে বলল, এখন বল আমার কাছে এসেছিস কী জন্য? সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কিছু? আমার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস, এ ধরনের সস্তা ডায়লগ দিবি না তো? শুভ্র ইতস্তত করে বলল, তোমাদের বাসায় কি ক্যাসেট রেকর্ডার আছে? মীরা বলল, আছে, অডিও ভিডিও সব ধরনের রেকর্ডার আছে, কোনটা দরকার? একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট তুমি কি তোমার হাসি রেকর্ড করে আমাকে দিতে পারো? অবশ্যই পারি, কেন পারবো না। কতক্ষণের হাসি? 1 মিনিট বা 2 মিনিট বা টানা 3 মিনিট? ধর 2 মিনিট। 2 মিনিট ধরে হাসা অসম্ভব ব্যাপার, আমার এত দম নেই। 1 মিনিটে হবে? হবে। হাসি রেকর্ডটা কি এখনই দরকার? পরে হলেও হবে। পরে কেন? এসেছিস যখন আজই নিয়ে যা, ঝামেলা হয়ে যাক, ঝামেলা শেষ হয়ে যাক, একটু অপেক্ষা করো। আচ্ছা এক কাজ করো, পার্টিতে খুব ইন্টারেস্টিং একজন ভদ্রলোক এসেছেন, নাম আখলাক, তার উল্টো পিঠ। তুই তার সঙ্গে গল্প কর, আমি হাসি রেকর্ড করে নিয়ে আসি। শুভ্র বলল, আমার উল্টো পিঠ মানে? তুই পূর্ব হলে সে পশ্চিম, তুই সুমেরু হলে সে কুমেরু। খুবই মন্দ টাইপের মানুষ, আমি কি ভালো টাইপ? মীরা আখলাক সাহেবকে খুঁজছে, তার পিছন পিছন যাচ্ছে শুভ্র। শুভ্র ভেবে বের করার চেষ্টা করছে মীরা অন্য মেয়েদের থেকে একটু আলাদা নাকি, নাকি সে আলাদা হবার ভান করে। অন্য যে কোনো মেয়ে জানতে চাইতো হাসির রেকর্ড দিয়ে কী হবে। মীরা জানতে চাইছে না, তার কি আসলেই জানতে ইচ্ছা করছে না, নাকি সে মনের ইচ্ছাটা চাপা দিয়ে রেখেছে। আখলাক সাহেব বসার ঘরে এক কোণায় বসে একা একা বসে আছেন, তার হাতে 1 গ্লাস পানি। তিনি পানিতে খুব ধীরে ধীরে চুমুক দিচ্ছেন, যেন তিনি পানি খাচ্ছেন না, হুইস্কি খাচ্ছেন। ভদ্রলোকের চেহারা সাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ, ছাই রঙের ইস্ত্রিবিহীন হাফ শার্টের সঙ্গে লাল টাই। ছাই রঙের শার্টের কারণে লাল টাইটা খুব ফুটেছে। চশমা পরেছেন, চশমা নাকের ডগার কাছাকাছি চলে এসেছে। তিনি তাকাচ্ছেন চশমার ফাঁক দিয়ে। শুভ্র ছোটবেলায় একটা বই পড়েছিল, নাম শিয়াল পণ্ডিতের পাঠশালা। এই বইয়ের প্রচ্ছদে চশমা চোখে এক শিয়ালের ছবি ছিল, ভদ্রলোকে দেখাচ্ছে শিয়ালের মতো। মীরাকে দেখে তিনি নিচু গলায় বললেন, তোমাদের গান শুরু হতে কত দেরি? মীরা বলল, জানি না, আপনি একটু শুভ্রকে কোম্পানি দিন তো, ও খুব বোর ফিল করছে। বলেই মীরাও প্রায় উড়ে চলে গেল। আখলাক সাহেব উঠে দাঁড়ালেন, শুভ্রর দিকে হাত বাড়িয়ে আন্তরিক ভঙ্গিতে বললেন, আমার নাম আখলাক, পেশায় আমি একজন আর্কিটেক্ট।
সবার সামনে দুষ্ট লোক হিসেবে পরিচিত। ফেরেশতাদের কোম্পানি ইন্টারেস্টিং হয় না, দুষ্ট লোকদের কোম্পানি ইন্টারেস্টিং হয়। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? শুভ্র বসলো। বয়স্ক একজন মানুষ তাকে আপনি আপনি করছেন, সম্মানের সঙ্গে কথা বলছেন, পরিচয় করিয়ে দেবার সময় উঠে দাঁড়ালেন। সব মিলে ব্যাপারটা যেন অস্বস্তিকর। শুভ্র সাহেব। জি। শুভ্র নামের শেষে সাহেব ব্যবহার করছি। আপনার অস্বস্তি লাগছে না তো? জি লাগছে। লাগাই উচিত। আমার ধারণা শুভ্র সাহেব বলে এর আগে কেউ আপনাকে ডাকেনি। আমি কি ঠিক বলেছি? জি। মীরা আপনার সঙ্গে পড়ে? জি। আপনাকে কি সে খুব পছন্দ করে? আমি জানি না। আপনার তো জানা উচিত। কেন জানেন না? একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে বলে দেওয়া যায় সে আপনাকে পছন্দ করছে বা করছে না। সে আপনার সঙ্গ কামনা করছে নাকি করছে না। আপনি পারেন? অবশ্যই পারি। এই কাজটা দুষ্ট লোকেরা শুধু যে ভালো পারে তা না, খুব ভালো পারে। কেন পারে জানেন? জি না। কারণ দুষ্ট লোকদের মেয়েদের চোখের ভাষা পড়তে শেখাটা খুব জরুরি হয়। তাকে মেয়েদের চোখের ভাষা পড়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঠিক করতে হয়। ও আচ্ছা। মীরা যখন আপনাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল তখন দেখলাম মমতা এবং ভালোবাসায় তার চোখ টনটন করছে। কাজেই আমার ধারণা সে আপনাকে খুবই পছন্দ করে। শুভ্র সহজ গলায় বলল, আপনি কি পুরুষদের চোখের ভাষা পড়তে পারেন? আখলাক সাহেব পানি গ্লাসে চুমুক দিয়ে বললেন, না, পুরুষদের চোখে কোনো ভাষা থাকে না, কাজেই পুরুষের চোখের ভাষা পড়া অসম্ভব। শুভ্র সাহেব। জি। ধূমপান করেন? জি না। কখনো করেন কি? জি না। ভালো করে মনে করে দেখুন, কোনো বিয়ের দাওয়াতে গিয়েছেন? খাওয়া দাওয়া শেষ হয়েছে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটা সিগারেট ধরিয়ে খুব কাশছেন, এমন কখনো হয়নি? জি না, হয়নি। মদ্যপান করেছেন? জি না। আকলাক সাহেব খুব সহজ গলায় বললেন। আমার প্রশ্ন শুনে অস্বস্তি বোধ করছেন? জি না। আমার প্রশ্ন করা শেষ হয়েছে। এখন আপনি যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করতে পারেন। আপনার অবগতির জন্য বলছি, অস্বস্তিকর প্রশ্নের জবাব দিতে আমি সবচেয়ে স্বস্তি বোধ করি। আমি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছি না। আপনার বাসা কোথায়? ইংলিশ রোডে। ইংলিশ রোডের কোথায়? ওই অঞ্চলটা আমার খুব ভালো করে চেনা। চিত্রামহল সিনেমা হলের কোন দিকে? পশ্চিম দিকে। গোলাপপাল রোডের আগে? গোলাপপাল রোডেই। 10-1 গোলাপপাল রোড। আকলাক সাহেব ঝুঁকে এসে আগ্রহের সঙ্গে বললেন, আপনাদের কাছে বড় একটা পতিতালয় আছে না? শুভ্র চুপ করে রইল। আকলাক সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনার বাড়ির পাশে পতিতালয়, সে তো আর আপনার দোষ না। আপনি তো আর পতিতালয় দেননি, কিংবা ইচ্ছে করে পতিতালয়ের পাশে বাড়িও ভাড়া নেননি। মীরা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছে। শুভ্র উঠে দাঁড়ালো। মীরা বলল, এখন ইচ্ছে করলেও যেতে পারবি না, গান শুরু হচ্ছে। টেবিলে খাবার লাগানো হয়েছে, খেতে খেতে গান শোন। নাকি খুব বেশি বোর ফিল করছিস? আমার গান শুনতে ইচ্ছে করছে না। তোর একার না, এখানে কারোই গান শুনতে ইচ্ছা করছে না। কিন্তু দেখবি গান শুরু হলেই সবাই এমন ভাব করবে যেন স্বর্গ সুখ অনুভব করছে। মীরা বলল, আকলাক সাহেবের সঙ্গে কী গল্প হচ্ছিল? শুভ্র এই প্রশ্নের জবাব দিল না। আকলাক সাহেব বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয়টি শুভ্রদের বাড়ির ঠিক পিছনে। একসময় ওই অঞ্চলে আমার সামান্য যাতায়াত ছিল, এই নিয়ে আমরা কথা বলছিলাম। তোমার বন্ধু অবশ্য আমার কথা একটু মনক্ষুণ্ণ হয়েছে। শুভ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি এখন বাসায় যাব। মীরা বলল, গান শুনবি না? না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তুই কি সঙ্গে গাড়ি এনেছিস নাকি তোর গাড়ি দিয়ে পৌঁছে দিতে হবে? গাড়ির কথা মনে পড়েছে। শুভ্রর বুকে ধক করে ধাক্কা লাগলো। গাড়ির কথাতে মনে পড়েছে, সে গাড়ি আনেনি, রিক্সা করে এসেছে। সেই রিক্সা ভাড়া দেয়নি। রিক্সাওয়ালা হয়তো এখনও অপেক্ষা করছে। আকলাক সাহেব বললেন, শুভ্র, ইজ এনিথিং রং? হঠাৎ করে আপনার মুখের ভাব বদলে গেল, এই জন্য জিজ্ঞাসা করছি। শুভ্র বলল, আমি রিক্সা ভাড়া দিইনি, টাকা ছিল না, ভেবেছিলাম মীরার কাছ থেকে চেয়ে দিব, ভুলে গেছি। এখন খুবই লজ্জা লাগছে। এটা এমন কোনো ভয়ঙ্কর অপরাধ না যে মুখ ফুসুকিয়ে ফেলতে হবে। রিক্সাওয়ালা যদি অপেক্ষা করে থাকে
তাহলে সে ওয়েটিং চার্জ পাবে, আর যদি ভাড়া না নিয়ে চলে যায় তাহলে সে বোকা। বোকারা নিজেরাই নিজেদের প্রতারিত করে, কাজেই আপসেট হবার কিছু নেই। আকলাক সাহেব পা নাচাতে নাচাতে বললেন, শুভ্র, আপনার সঙ্গে 1000 টাকা বাজি। আপনি বারান্দায় গিয়ে দেখবেন রিকশালা আপনার জন্য অপেক্ষা করে নাই, চলে গেছে। রাখবেন বাজি? শুভ্র কথার জবাব না দিয়ে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে গেট দেখা যাচ্ছিল। গেটের পাশে কোনো রিকশাওয়ালা নেই। বসার ঘরে গান শুরু হয়েছে। বিরক্ত মুখের গায়ক এখন হাস্যমুখী হয়ে কীর্তন গাইছেন। ভদ্রলোকের গলা অবিকল মেয়েদের মতো। শ্যাম ছাড়া আমি বাঁচিব কেমনে? এই আকুলতা এই আকুলতা তার গলায় খুব মানিয়ে গেছে। তার গলা একটু পুরুষালী হলে গানটা এত ভালো লাগতো না। আকলাক সাহেব বারান্দায় চলে এসেছেন। তার হাতে এখনও সেই পানির গ্লাস। তিনি তীক্ষ্ণ চোখে শুভ্রকে দেখছেন। শুভ্র বলল, কিছু বলবেন? না, কিছু বলবো না। রিকশাওয়ালা চলে গেছে? জি। বাজি ধরলে হেরে যেতেন, বাজি না ধরে ভালো করেছেন। আপনি কি সব কিছু নিয়েই বাজি ধরেন? হ্যাঁ, ধরি। শুনুন শুভ্র, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। রাগ করবেন কি না এটা ভেবে জিজ্ঞাসা করতে সংকোচ হচ্ছে। রাগ করব না, জিজ্ঞাসা করুন। ঢাকা শহরের সবচেয়ে বড় পতিতালয়ের সঙ্গে আপনাদের বাড়ি। আপনার কি কখনো সেখানে যেতে ইচ্ছে করেনি? না, আমার কখনো যেতে ইচ্ছা করেনি। আকলাক সাহেব শান্ত গলায় বললেন, আপনার কথার ধরন থেকে বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন। আপনি সত্যবাদী মানুষ, এটা আমার পছন্দ হয়েছে। আমার এক প্রাইভেট টিচার ছিলেন, যামিনী বাবু। উনি বলতেন, সত্যবাদী মানুষ কখনো খারাপ হতে পারে না। ছোটবেলায় স্যারের কথাটাকে ধ্রুব সত্যি মনে হতো। এখন জানি কথাটা পুরোপুরি মিথ্যে। আমি খুবই সত্যবাদী, একটাও মিথ্যা বলি না। কিন্তু আমার চেয়ে খারাপ মানুষ এই শহরে খুব নেই। শুভ্র বলল, আমি আজ যাই, আর একদিন আপনার সঙ্গে কথা হবে। বৃষ্টি থেমে গেছে। শুভ্র পথে নামলো। শুভ্রদের বাড়ির রাস্তা 2 ভাগ হয়ে গেছে। একটা কিছুদের গিয়েই নাম ইংলিশ রোড, অন্যটা গিয়েছে সরাসরি পতিতালয়ের দিকে। এই রাস্তাটা ভাঙা, খানাখন্দে ভরা। মিউনিসিপ্যালিটি এইসব অঞ্চলের রাস্তাঘাট নিয়ে মাথা ঘামায় না। লাইট পোস্টের কোনোটিতে বাতি নেই। বাতি না থাকার জন্য কোনো অসুবিধা অবশ্য হয় না। রাস্তার 2 পাশে পান সিগারেটের দোকানে বাতি জ্বলে। দোকানগুলো সারা রাতই খোলা থাকে। আকাশে মেঘ জমেছে, 2-1টা বৃষ্টির ফোঁটাও পড়ছে। শুভ্র হাতে 1 ফোঁটা পড়ল। সে মাথা উঁচু করে আকাশ দেখল। আকাশের কোন জায়গাটা থেকে বৃষ্টি পড়ছে এটাই বোধহয় দেখার ইচ্ছা। শুভ্র তাহার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। নিশি পল্লীতে লোকজন যাওয়া শুরু করেছে। এদের দিকে তাকানোর ইচ্ছে শুভ্রর কখনোই হয়নি, আজ দেখছে। এর কারণ কি আকলাক সাহেব? এরা যেভাবে যাচ্ছে আকলাক সাহেব কি সেভাবেই যেতেন? বেশিরভাগ মানুষের চোখে মুখে কোনো আনন্দ নেই, যা আছে তার নাম ভীতি। গরমের মধ্যেও অনেকের গায়ে চাদর চাদর মাথার ওপর তুলে দেওয়া, মুখ ঢাকা পড়েছে। কেউ 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 রাতেই সানগ্লাস পরেছে। মানুষ হাঁটার সময় 2 পাশে তাকায়, না ডাকলে কখনোই পিছনের দিকে তাকায় না। এরা এই রাস্তায় যখন হাঁটে কিছুক্ষণ পর পর এমন ভঙ্গিতে পিছনের দিকে তাকায় যেন কেউ পিছনের থেকে তাদের ডাকছে, ছোটবাবু। শুভ্র চমকে উঠল। বাড়ির নাইট গার্ড রহমত মিয়া ঠিক তার কানের কাছে এসে ছোটবাবু বলছে, এখানে দাঁড়ায় আছেন কেন? দেখি। কি দেখেন? লোকজন যে যাচ্ছে, সবাইকে দেখছি। একটা দোকানের সামনে দাঁড়িয়ে কি যেন কিনছে। কি কিনছে? পান। সবাই এক দোকান থেকে পান কিনছে কেন? এইটা হলো হাফিজের দোকান। হাফিজের দোকানের পান খুবই বিখ্যাত। শুভ্র বলল, রহমত মিয়া, তুমি একটা কাজ করো তো, হাফিজের দোকান থেকে একটা পান কিনে নিয়ে আনো।